নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন পর্ব ৩। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর আগের পর্বটি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। কলিকাতায় ক্ষেত্রনাথের তেমন নিকট আত্মীয় কেহ ছিল না। এক দূর সম্পর্কের মাসি ছিল, মায়ের মামাতো ভগ্নী। ক্ষেত্রনাথ খুঁজিয়া খুঁজিয়া মাসির বাড়িতে উপস্থিত হইল। মেশো যতীনবাবু মোটা মাহিনা চাকরি করিলেও একটু কৃপণ প্রকৃতির লোক ছিলেন। কৃপণ বলিয়া কঞ্জুস ছিলেন না, বাজে খরচের বিরোধী ছিলেন। স্ত্রী ব্রজসুন্দরী সংসারের দিকে লক্ষ্য করিবার বড় অবকাশ পাইতেন না। তিনি আপনার ক্ষুণ্ণ স্বাস্থ্য এবং ৩-৪টি ছেলে মেয়ে লইয়াই ব্যতিব্যস্ত থাকিতেন। বিধবা জ্যেষ্ঠা ভ্রাতৃবধূ দুর্গাদেবী সংসারের কর্ত্রী ছিলেন। কেবল কর্ত্রী নহে, তিনি যতীনবাবুর জননী স্থানীয়াও ছিলেন। ৪ বৎসর বয়সে মাতৃকর্চ্যুত হইয়া যতীনবাবু জ্যেষ্ঠা ভাতৃজায়ার ক্রোড়ে আশ্রয় পাইয়াছিলেন এবং তাহারই অসীম স্নেহ যত্নে লালিত হইয়া মাতার অভাব সম্পূর্ণ বিস্মৃত হইয়াছিলেন। সংসারে মান সম্ভ্রমের অধিকারী হইয়াও যতীনবাবু সে কথাটা ভুলেন নাই। তিনি ভ্রাতৃজায়াকে এ পর্যন্ত ঠিক মাতার সম্মান প্রদান করিয়াই আসিতেছিলেন। কেবল সম্মান নহে, তাহাকে একটু ভয় করিয়াও চলিতেন। যতীনবাবু চাকরি করিয়া আগে মাহিনার টাকা সমস্তই দুর্গাদেবীর হাতে দিতেন। দুর্গাদেবী বুঝিয়া খরচ করিতেন। কিন্তু ব্রজসুন্দরী ঘরে আসিবার কিছুদিন পরে একদিন যতীনবাবু তাহাকে বলিলেন, তাই তো বৌদিদি, মাইনের টাকাগুলো যদি সব খরচ হয়ে যায় তবে এরপর কি হবে? যদি ২-১টা মেয়ে জন্মায়? চতুরা দুর্গাদেবী বলিলেন, ঠিক কথা ঠাকুরপো, আমিও মাঝে মাঝে ওই কথাটা ভাবি। তা আমি মেয়ে মানুষ, ঠিক বুঝে খরচপাতি করতে পারি না। এখন হতে এক কাজ করো, মাইনের টাকা নিজের হাতে রাখো, আমাকে নিত্যিকার খরচ হিসেব করে দেবে, তাইতেই আমি চালিয়ে দেব। তদবধি যতীনবাবুর নিজের স্বতন্ত্র তহবিল হইল। বছর কয়েক পরে দুর্গাদেবী যখন শুনিলেন যে ব্যাংকে যতীনের ৫,০০০ টাকা জমিয়াছে, তখন তিনি সাল্লাদে দেবরকে বলিলেন, দেখো দেখি ঠাকুরপো, ভাগ্যে তোমার হাতে সব ছেড়েছিলাম, আমার হাতে থাকলে কি ১ পয়সাও জমত? মেয়ে মানুষে কি এত বুঝে চলতে পারে? মুখে আগুন মেয়ে মানুষের। মৃদু হাসিয়া যতীনবাবু বলিলেন, মেয়ে মানুষের মুখে আগুন লাগলে যতীন শর্মাকে টাকা রোজগার করতে হতো না বৌদি। এতদিন তার হাড় কখানাও খুঁজে পাওয়া যেত না। তবে বৌদি, যা জমেছে এ তো একটা মেয়ের বিয়ে দিতেই সাবার হয়ে যাবে। দুর্গাদেবী সোৎসাহে বলিলেন, ততদিন কন্যা আর এতগুলো জমবে। কিন্তু তখন আর এত সহজে জমিবার সম্ভাবনা ছিল না। কেননা ব্রজসুন্দরী তখন ২টি পুত্র ২টি কন্যা প্রসব করিয়া খরচের দিকটাকে বেশ ভারী করিয়া তুলিয়াছিলেন। যদিও তখনও জমার দিকের পাল্লাটা খরচের পাল্লার সহিত সামঞ্জস্য রাখিয়াই চলিতেছিল, বরং সেদিকটা একটু বেশি ভারী ছিল। তথাপি যতীনবাবু বুঝিয়াছিলেন এ গুরুত্বটুকু অধিক দিন বজায় থাকিবার সম্ভাবনা নাই। সুতরাং তিনি এই সময়ে যতটা পারিতেছিলেন হাত টানিয়া চলিবার চেষ্টা করিতেছিলেন। ইহার ফলে দুর্গাদেবীর সহিত মধ্যে মধ্যে তাহার যে একটু বাক বিতণ্ডা না হইত এমন নহে, তবে দুর্গাদেবী দেবরের সাধু উদ্দেশ্য ও হৃদয়ঙ্গম করিয়া সে বচসাকে কখনো কলহে পরিণত হইতে দেন নাই। এমনই সময়ে ক্ষেত্রনাথ যখন অতিথিরূপে উপস্থিত হইয়া তথায় স্থায়ী আশ্রয় গ্রহণের সম্ভাবনা প্রকাশ করিল, তখন যতীনবাবু একটু চিন্তিত হইয়া পড়িলেন। একদিন তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, তোমার বোনপোর মতলবখানা কি? ব্রজসুন্দরী উত্তর দিলেন,
বোনপোর মতলব বোনপোই জানে, আমি তার কি জানব? তুমি মাসি, আপনার লোক, জানবার চেষ্টা করাও তো উচিত। আমার এখনো এত মাথা ব্যথা হয়নি। তোমার না হয়, আমার যে ভয়ানক মাথা ব্যথা উপস্থিত হয়েছে। একটা লোকের পিছনে মাসে কত পড়ে তা জানো? আমারও তো জানাজানি দরকার নেই। আমি কি তাকে ডেকে আনতে গিয়েছি? না ডাকলেও সে যখন এসেছে আর এই 1 মাসেও যাবার কথাটি পর্যন্ত ভুলে গিয়েছে, তখন সেটা তার মনে করিয়ে দেওয়াও তো দরকার। দরকার হয় তুমিও তো মনে করিয়ে দিতে পারো। তা পারি, তবে সেটা কিছু বেশি রূঢ় হয়ে পড়বে, তাই বলছি। ব্রজসুন্দরী গম্ভীরভাবে বলিলেন, রূঢ় হোক আর যাই হোক, আমি কিছু বলতে পারবো না। আমি তোমাদের সংসারের কোন কথায় আছি? অগত্যা যতীনবাবু নিরস্ত হইলেন। পরদিন যতীনবাবু আফিসে যাইবার সময় সকলের জল খাবার পয়সা দিতে গিয়ে 4টা পয়সা কম দিলেন। দুর্গাদেবী পয়সাগুলাকে 2-3 বার গণিয়া বলিলেন, 4টে পয়সা কম হল না ঠাকুরপো? যতীনবাবু মুখখানাকে গম্ভীর করিয়া বলিলেন, কম হবে কেন? যা বরাবর দিয়ে আসছি তাই দিয়েছি। দুর্গাদেবী তখন প্রত্যেকের নাম ধরিয়া হিসাব করিতে করিতে বলিলেন, এই তো অমির 4 পয়সা, এই ধীরের 4 পয়সা, এই পুঁটির 4 পয়সা, এই বইয়ের 4 পয়সা, আর খেতুর। দুর্গাদেবী জিজ্ঞাসু দৃষ্টিতে দেবরের মুখের দিকে চাহিলেন। যতীনবাবু মুখ ফিরাইয়া গম্ভীর স্বরে বলিলেন, অত খেতু মাতু রাধু আমি জানি না, আর আমার পয়সা নেই। দুর্গাদেবী ঘাড় হেঁট করিয়া পয়সাগুলাকে একবার ডান হাতে একবার বাঁ হাতে রাখিতে রাখিতে বলিলেন, সেটা কি ভালো হয় ঠাকুরপো? কুটুমের ছেলে কি মনে করবে? রাগতভাবে যতীনবাবু বলিলেন, মনে করবে কুটুমের ছেলের কুটুম বাড়িতে এসে 2-4 মাস কুটুম্বিতা করা উচিত হয় না? যতীনবাবু বাহির হইয়া গেলেন। দুর্গাদেবী দাঁড়াইয়া ক্ষুব্ধ চিত্তে পয়সাগুলা নাড়িতে চারিতে লাগিলেন। তারপর ছেলেদের জলখাবার পয়সা দিবার সময় দুর্গাদেবী নিজের বাক্স হইতে পয়সা লইয়া খেতুকে দিলেন। খেতুর পয়সা লইয়া জ্যাঠাইমার সহিত পিতার বচসা অমি সব শুনিয়াছিল। সুতরাং খেতুকে পয়সা দিতে দেখিয়া সে ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, খেতু দাদাকে যে পয়সা দিলে জ্যাঠাইমা? দুর্গাদেবী তাহার দিকে চাহিয়া চোখ টিপিতে টিপিতে বলিলেন, কেন দেব নালা? অমি কিন্তু জ্যাঠাইমার ইঙ্গিত না বুঝিয়া বলিল, হ্যাঁ দেবে বই কি, বাবা বলেছে খেতু দাদাকে জলখাবারের পয়সা দেবে না। দুর্গাদেবী তাহাকে ধমক দিয়া বলিলেন, তোর মাথা, হতভাগা মেয়ে। অমি ছুটিয়া পলাইয়া গেল। খেতু পয়সা 4টা লইয়া ধীরে ধীরে প্রস্থান করিল। পরদিন খেতু জলখাবারের পয়সা লইতে আসিল না। সন্ধ্যার সময় দুর্গাদেবী তাহাকে জিজ্ঞাসা করিলেন, আজ যে পয়সা নিতে এলি না খেতু? খেতু সহাস্যে উত্তর করিল, বড় অম্বল হয়েছে জ্যাঠাইমা, বিকেলে আর খাবো না। আমরা পাড়া গেয়ে মানুষ, এসব কচুরি গজা কি আমাদের সহ্য হয়? জ্যাঠাইমা চুপ করিয়া রহিলেন। খেতু বলিল, ও বেলাকার ভাত আছে জ্যাঠাইমা, থাকে তো দাও। জ্যাঠাইমা বলিলেন, এই তোর অম্বল হয়েছে আর ও বেলার ভাত খাবি? খেতু বলিল, তা খেলেই বা, ভাতে আমাদের কোনো অসুখ হয় না, আমরা পাড়া গেয়ে কি না। খেতু হো হো করিয়া হাসিয়া উঠিল। সে হাসিতে জ্যাঠাইমার কিন্তু চোখের পাতা ভারী হইয়া আসিল। খেতুকে ভাত দিয়া দুর্গাদেবী পাশে বসিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে খেতু, তুই রাগ করেছিস? খেতু হো হো শব্দে এমন হাসিয়া উঠিল যে তাহার হাসি দেখিয়া দুর্গাদেবী সন্ত্রস্ত হইয়া পড়িলেন। খেতু খুব খানিকটা হাসিয়া খানিকটা কাশিয়া একটু নিরস্ত হইলে দুর্গাদেবী জিজ্ঞাসা করিলেন, হাসলি যে? খেতু বলিল, তোমার কথা শুনে, বলে তুই রাগ করেছিস? খেতু পুনরায় হাসিয়া উঠিল। দুর্গাদেবী বলিলেন,
তা আমি এমন কি মন্দ কথা বলেছি? রাগতাপ তো সকলেরই আছে। খেতু ভাত মাখিতে মাখিতে বলিল, যার আছে তার আছে, তাই বলে কি আমারও থাকবে? কেন, তুই কি? আমি কি? আমার মা বাপ ভাই বন্ধু তিনকুলে কেউ নাই, মাথা রেখে দাঁড়াবার জায়গাটি পর্যন্ত নাই। আমার মতো লোকে রাগ করতে পারে জ্যাঠাইমা? তুমি দেখছি নেহাত পাগল। খেতু একগ্রাস ভাত মুখে তুলিয়া জ্যাঠাইমার মুখের দিকে চাহিল। দুর্গাদেবী একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, আচ্ছা বাপু, তোর রাগই যদি নাই, তবে পিসিমার বাড়ি ছেড়ে চলে এলি কেন? খেতু মুখের ভাতগুলা গলাধো করিয়া বলিল, চলে আসবো না? চিরকালটে কি পরের ভাতে থাকব? ব্যাটা ছেলে, হাত পা আছে, দুদিন পরে বিয়ে থা করতে হবে, নিজের একটা সংস্থান চাই না? চাকরি করবি? তা নয় তো কি, তোমাদের বাড়িতে শুধু শুধু অন্ন ধ্বংস করতে এসেছি নাকি? দাদামশাইয়ের ঘরে কি ভাতের অভাব ছিল? দুর্গাদেবী একটু ভাবিয়া বলিলেন, আচ্ছা, যতীনকে বলবো তোর একটা চাকরির চেষ্টা দেখতে। খেতু মাথা নাড়িয়া দৃঢ়স্বরে বলিল, দেখা দেখি কি করে দিতেই হবে, যা হয় 2 টাকা 2 টাকাই সই, মোদ্দা চাকরি একটা চাই। দুর্গাদেবী হাসিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে, এখন খেয়ে নে, সন্ধ্যা হয়ে এসেছে। দুর্গাদেবী যতীনবাবুকে খেতুর চাকরির জন্য ধরিলেন। যতীনবাবু তাহার বিদ্যার পরীক্ষা লইয়া বুঝিলেন আফিসের চাকরি তাহার দ্বারা সম্ভব নয়। ইহা শুনিয়া দুর্গাদেবী বলিলেন, তা আফিসের না হয় আর কোথাও 2-5 টাকা মাইনের একটা চাকরি জোগাড় করে দিতেই হবে। যতীনবাবু অনেক চেষ্টার পর একটা প্রাইভেট মাস্টারি জোগাড় করিয়া দিলেন। তাহার অন্যতম বন্ধু দেবেন্দ্রবাবুর 2টি ছেলে মেয়েকে বাংলা বর্ণপরিচয় ও ইংরাজি ফার্স্ট বুক পড়াইতে হইবে। বেতন আপাতত 5 টাকা। খেতু সানন্দে চাকরিতে নিযুক্ত হইল। ঘোষাল মহাশয় বাড়ি ঢুকিয়া উচ্চকণ্ঠে ডাকিলেন, বৌমা, তোমার ক্ষেত্রনাথবাবু চিঠি দিয়েছেন গো। রমা অতিমাত্র আগ্রহের সহিত বলিয়া উঠিল, চিঠি দিয়েছে? ঘোষাল মহাশয় বলিলেন, হ্যাঁ হ্যাঁ, এতদিন পরে দয়া করে চিঠি লিখেছেন। কি লিখেছে বাবা? মুখভঙ্গি করিয়া ঘোষাল মহাশয় বলিলেন, লিখেছে, কত কি লিখেছে, আমি হেন আমি তেন, এই রকম কত কথা। রমা সাগ্রহে শ্বশুরের মুখের দিকে চাহিয়া রহিল। ঘোষাল মহাশয় খামের ভিতর হইতে চিঠিখানা বাহির করিয়া তাহার ভাঁজ খুলিতে খুলিতে বলিলেন, শোনো, তোমার আক্ষেপটা থাকে কেন? ঘোষাল মহাশয় পত্র পড়িতে লাগিলেন। শ্রীচরণ কমলেশু, শ্রীচরণে অসংখ্য প্রণামপূর্বক নিবেদন। ওহ, ভক্তির বহরটা একবার দেখো, আমার হলো শ্রীচরণ, তাতে খেতার অসংখ্য প্রণাম। বাহো বা ক্ষেত্রনাথ বাবু। আমি কলকাতায় এসেছি, এখানে মাসির বাড়িতে আছি। রমার মুখের দিকে চাহিয়া ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন, মাসি? ওর আবার মাসি কোথা হতে এলো গা বৌমা? রমা একটু ভাবিয়া বলিল, মাসি, ওর মায়ের এক মামাতো বোন আছে, তারা কলকাতায় থাকে, মেশো নাকি অনেক টাকা রোজগার করে। বিকৃত মুখে বটে বলিয়া ঘোষাল মহাশয় পুনরায় পড়িতে লাগিলেন, এখানে আমি একরকম সুখেই আছি, বিশেষ কোনো কষ্ট নাই, জ্যাঠাইমা আমাকে যেন মায়ের মতো যত্ন আত্তি করেন। চিঠি হইতে মুখ তুলিয়া ঘোষাল মহাশয় বলিলেন, ইনি আবার কে? রমা নখ খুঁটিতে খুঁটিতে বলিল, কি জানি, চুলোয় যাক। বলিয়া ঘোষাল মহাশয় পড়িলেন, পাছে আমার খাওয়া দাওয়ার কষ্ট হয়, পাছে আমি মনে কিছু করি, এই তার নিয়ত ভাবনা, আমি যেন তার পেটের ছেলে। আমার জন্য আপনারা কিছু ভাবনা চিন্তা করবেন না। বাবুর জন্য ভেবে ভেবে তো আমার পেটের ভাত হজম হয় না। পত্রপাঠের সঙ্গে সঙ্গে এইরূপ টিকা টিপ্পণী কাটিতে কাটিতে
ঘোষাল মহাশয় পত্রপাঠ শেষ করিলেন। আমরা তাহার টিকা টিপ্পণী বাদ দিয়া অতঃপর পত্রখানার সংক্ষিপ্ত মর্ম প্রকাশ করিলাম। ইহার পর ক্ষেত্রনাথ লিখিয়াছে যে তাহার চাকরি হইয়াছে, ছেলে পড়ানো চাকরি, মাহিনা 5 টাকা। 2-4 মাস পরে মাহিনা বাড়িতে পারে, আর এই অবসরে সে অন্যত্র চাকরির চেষ্টা করিয়াও লইতে পারে। পরে যাহা হয় লিখিবে। আপাতত সে ভালোই আছে। পিসিমা বা দাদা মহাশয় তাহার জন্য যেন কিছুমাত্র চিন্তিত না হন। পত্রখানা পুনরায় মুড়িয়া খামের ভিতর রাখিতে রাখিতে ঘোষাল মহাশয় রুক্ষ কণ্ঠে আপন মনে বলিতে লাগিলেন, ওহ, ভারী আমার আপনার লোক, মাসির মায়ের বোনপো বইয়ের নাচ জামাই, তার তরে আমি ভাবতে যাব? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, বয়ে গেছে আমার ভাবতে। তার চেয়ে আমার এখন পরকালের ভাবনা ভাবলে কাজ হবে। ঘোষাল মহাশয় মুখেই গভীর ঔদাসীন্য প্রকাশ করিলেও মনে মনে যে তিনি ক্ষেত্রনাথের ভাবনা নিয়ত ভাবিয়া থাকেন, ইহা রমা বেশ জানিত। এমনকি ক্ষেতুর ভাবনায় তাহার পরকালের চিন্তাতেও যে অনেকটা ব্যাঘাত আসিয়া উপস্থিত হইয়াছিল, ইহাও তাহার অগোচর ছিল না। পরকালের সম্বলের জন্য ব্যস্ততা থাকিলেও এখন আর পূজায় তাহার পূর্ববৎ গভীর মনোযোগ দেখা যাইত না। তাহার ভক্তিবিহ্বল কণ্ঠ নিঃসৃত সুমধুর স্তোত্রধ্বনি রমার শুনিতে পাইত না। আগে ঠাকুর ঘরে ঢুকিয়া 1 ঘণ্টা 1.5 ঘণ্টার কমে তিনি বাহির হইতেন না। এখন কিন্তু 8 ঘণ্টার মধ্যেই পূজা শেষ হইয়া যায়। আগেকার মতো পূজায় আর একাগ্রতা ছিল না। পূজা করিতে করিতে একবার যেন অন্যমনস্ক হইয়া পড়েন। উৎকর্ণ হইয়া যেন কাহার কণ্ঠস্বর শুনিবার আশায় দ্বারের দিকে ফিরিয়া চাহেন। পরক্ষণেই গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পুনরায় আচমন করেন। আগে তিনি দামোদরকে যেরূপ পুষ্পচন্দনে ভূষিত করিয়া রাখিতেন, দেখিলেই মনে হইত যেন ভক্তের ভক্তিবিহ্বল হৃদয় নিঃসৃত অর্ঘ্যরাজি আরাধ্য দেবতাকে চারিদিক দিয়া বেষ্টন করিয়া রহিয়াছে। এখন আর সে প্রাণের আবেগ সম্ভূত পূজার অর্ঘ্য দেখা যাইত না। দেবতার গাত্রলগ্ন পুরাতন চন্দন চিহ্ন অনেকদিন পরিষ্কৃত হইত না। ফুলগুলা দেবতার চরণ পর্যন্ত পৌঁছিত না। কতক পুষ্পপাত্রেই পড়িয়া শুষ্ক হইতে থাকিত। অথচ ঘোষাল মহাশয় প্রায়ই বলিতেন, সব মায়ার বন্ধন, মায়ার বন্ধন। এ বাঁধন যত আলগা হয়ে আসবে ততই দামোদরকে আঁকড়ে ধরতে পারব। কিন্তু মায়ার বন্ধনের শিথিলতার সঙ্গে সঙ্গে ঘোষাল মহাশয়ের দামোদরকে আঁকড়াইয়া ধরিবার শক্তিও যে শিথিল হইয়া আসিয়াছিল, তাহা তিনি নিজেই বুঝিতে পারিতেন না। ঘোষাল মহাশয়ের আহারেও রুচি ছিল না। পুত্রের মৃত্যুর পর তিনি নিরামিষাশী হইয়াছিলেন। তারপর ক্ষেত্রনাথের জন্য যখন মাছ আসিতে লাগিল, তখন বধূর আগ্রহে তিনি আবার মাছ খাইতে আরম্ভ করিলেন। কিন্তু ক্ষেত্রনাথ চলিয়া গেলে তিনি মাছ আনা ছাড়িয়া দিলেন। রমা একদিন তাহাকে মাছ আনিতে বলিলে তিনি বিষাদের হাসি হাসিয়া বলিলেন, আর মাছ কেন বৌমা, এখনো কি আমার মাছ খাবার সময় আছে? মাছের হাঁড়ি শিকে তুলে রাখো, খেতা যদি কখনো আসে তখন আবার পারবে। কথাটা বলিতে বলিতে বৃদ্ধের নয়ন পল্লব আর্দ্র স্বর গাঢ় হইয়াছিল। ঘোষাল মহাশয় মাঝে মাঝে বলিতেন বটে, আহ, ছোঁড়াটা গিয়েছে না বাঁচা গেছে। হতভাগা আমাকে এমনই ব্যতিব্যস্ত করে রেখেছিল যে বুড়ো বয়সে কি এসব জ্বালা যন্ত্রণা সহ্য হয়? বেঁচেছি, হাড়ে বাতাস লেগেছে। কিন্তু কথা সমাপ্তির সঙ্গে সঙ্গে বৃদ্ধের বক্ষ পঞ্জরগুলা আলোড়িত করিয়া এমনই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বাহির হইত যে তাহা হইতেই স্পষ্ট বুঝা যাইত, ক্ষেত্রনাথ চলিয়া যাওয়ায় তাহার শোকদগ্ধ অস্থিগুলা একটু স্নিগ্ধ হয় নাই, বরং শোকের আগুনে তাহা অহরহ আরও প্রজ্বলিত হইতেছে। আবার এক এক সময়ে তিনি ক্ষেত্রনাথের গুণ বর্ণনায় পঞ্চমুখ হইতেন। সকালে সাজি ভরিয়া ফুল তুলিয়া আনিয়া ফুলগুলার দিকে উৎফুল্ল দৃষ্টিতে চাহিতে চাহিতে বলিতেন, দেখো বৌমা, ছোঁড়া দোষে গুণে একরকম মন্দ ছিল না। এই দেখো না,
কেমন ফুল গাছ তৈরি করে গেছে। এক একটা গোলাপ দেখেছ, যেন একটা স্থলপদ্ম। 2-3টে গাছ শুকিয়ে যাচ্ছে। যাক, আমি আবার এই বয়সে কলসি ঘাড়ে করে জল ঢালতে যাব নাকি? ইস, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। রমার চোখ দুইটা ছলছল করিয়া আসিত। ঘোষাল মশায় তাহা লক্ষ্য করিয়া গাঢ় স্বরে বলিতেন, কিন্তু হলে কি হবে বৌমা, পরের ছেলে, কথাতেই আছে, পরের বিড়াল খায় বনপানে চায়। আমি বরাবরই জানতাম হাত পা হলেই আপনার পথ দেখবে। যেতে দাও, ওসব নেমো খারামের জন্য আবার দুঃখ করে। তার চেয়ে দামোদরকে ডাকো, ইহকাল পরকালের উপায় হবে। আমি তো ও নেমো খারামের কথা একবারও ভাবি না বৌমা। তারপর যেদিন ক্ষেত্রনাথের পত্র আসিল, সেদিন ঘোষাল মহাশয় যেন অতিমাত্র অস্থির হইয়া উঠিলেন। সারা দিন খেতাকে গালাগালি দিলেন, তাহার অকৃতজ্ঞতার উল্লেখ করিয়া নানা প্রকার তীব্র মন্তব্য প্রকাশ করিলেন। বৃদ্ধ বয়সে শেষ খেয়ায় পা দিবার সময় একটা নিঃসম্পর্কীয় বালকের উপর মমতা পরবশ হওয়ায় আপনাকে ধিক্কার দিতে লাগিলেন। তাহার এই অধীরতা দেখিয়া রমা বলিল, হ্যাঁ বাবা, তাকে আসতে লিখলে হয় না? ঘোষাল মহাশয়ের মুখ চোখ লাল হইয়া উঠিল। তিনি গর্জন করিয়া বলিলেন, কি, আমি তাকে আসতে লিখব? আমার গলায় কি দড়ি জোটে না? তুমি বলো কি বৌমা, যে এই বয়সে আমাকে ফেলে স্বচ্ছন্দে চলে গেল, একবারও ফিরে চাইলে না, সেই নেমো খারামকে আমি আবার আদর করে ডেকে আনব? কেন, তার তরে কি আমার ভাত হজম হয় না? রাত্রে ঘুম হয় না? আমি রামতারণ ঘোষাল বৌমা, আমি কারো তোয়াক্কা রাখি না। বৃদ্ধের কোটরগত নিষ্প্রভ চোখ দুইটা জলে টলটল করিতে লাগিল। হায় বৃদ্ধ, পাথরের বাঁধ দিয়া নদীর বেগ রুদ্ধ করিতে পারো, কিন্তু তাহার রুদ্ধ উচ্ছ্বসিত জলরাশি সেই সুদৃঢ় প্রস্তর বন্ধন অতিক্রম করিয়া যে প্রচণ্ড জলপ্রপাতের সৃষ্টি করিতে পারে, সংসারে এত দেখিয়া শুনিয়াও কি তোমার এ অভিজ্ঞতা জন্মে নাই? পরদিন ঘোষাল মহাশয় একখানা পত্র লিখিয়া বধূকে শুনাইতে আসিলেন। হাসিতে হাসিতে বলিলেন, কেমন চিঠি লিখেছি শোনো বৌমা, তার মুখের মতো জুতো হয়েছে কিনা শোনো। তোমার পত্র পাইলাম, কিন্তু তাহাতে আনন্দ বা কষ্ট কিছুই বোধ করিতে পারিলাম না। কারণ তুমি যখন আমাদের সহিত সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া চলিয়া গিয়াছ, তখন তুমি সুখেই থাকো বা দুঃখেই থাকো, তাহাতে আমাদের কোনো ক্ষতিবৃদ্ধি আছে বলিয়া মনে করি না। তোমার সহিত আমাদের সম্পর্ক কি? তুমি আমাদের ভাত খাইয়া মানুষ হইয়াছ এই মাত্র। এখন যদি তুমি নিজের পেটের ভাত নিজেই জোগাড় করিয়া লইতে পারো, তাহাতে আমাদের কিছুমাত্র আপত্তি নাই জানিবে। তোমার জন্য আমাদের একটুও চিন্তা নাই। ইতি। চিঠিখানা বড় কড়া হয়েছে না বৌমা? রমা নত মুখে মৃদুস্বরে উত্তর দিল, একটু হয়েছে। তীব্র স্বরে ঘোষাল মশায় বলিলেন, একটু কেন, বেশ করা হয়েছে। তা হলেই বা করা, রাগ করে বয়েই গেল। সে তো আমার রোজ মাপে না যে তার রাগকে আমি ভয় করব। তবে একটু মনোকষ্ট হবে তার। তা কি করব বলো, আমার হাত দিয়ে অমন তেল বুলানো মোলায়েম কথা বের হয় না। রমা নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। ঘোষাল মহাশয় চিঠিখানাকে চোখের খুব কাছে আনিয়া মনে মনে পড়িতে লাগিলেন। চিঠিখানা 2-3 বার পড়িয়া ঘোষাল মহাশয় বলিয়া উঠিলেন, সত্যি বৌমা, চিঠিখানা বড্ড কড়াই হয়েছে বটে। ছোঁড়া হয়তো পড়ে কেঁদেই ফেলবে। যতই পর হোক না গা, এতকালের একটা মায়া তো আছে। দূর হোক, কাজ নাই এত কড়া চিঠি লিখে। ঘোষাল মহাশয় চিঠিখানাকে কুচি কুচি করিয়া ছিঁড়িয়া উঠানে ফেলিয়া দিলেন। তারপর হতাশ্বরে বলিলেন, কিন্তু কি লিখি, নরম কথা যে আমার মোটেই আসে না। আহ, কি ফ্যাসাদেই পড়েছি দামোদর, আর কত কর্মভোগ বাকি আছে দয়াময়। একটা গভীর দীর্ঘশ্বাসে বৃদ্ধের বক্ষ পঞ্জরগুলো কাঁপিয়া উঠিল। রমা মুখ টিপিয়া হাসিতে হাসিতে সরিয়া গেল।
সেই দিন ঘোষাল মহাশয় যখন নিমিদের বাড়ির সম্মুখ দিয়া বাজারে যাইতেছিলেন, তখন নিমি তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ দাদামশাই, তোমাদের ক্ষেতুর চিঠিপত্তর এসেছে? ঘোষাল মশাই ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে? নিমি বলিল, মা জিজ্ঞেস করলেন। ঘোষাল মশাই বলিলেন, চিঠি এসেছে, তোর মাকে বলিস সে চিঠি দিয়েছে, ভালো আছে, চাকরি করছে, বুঝলি বাবু, চাকরি করছে, 5 টাকা মাইনের চাকরি, ঝাঁটা মারো অমন চাকরির মুখে। কথা শেষ করিয়াই ঘোষাল মহাশয় দ্রুত পদক্ষেপে বাজারের দিকে চলিয়া গেলেন। নিমি অরক্ষণীয়া হইয়া না পড়িলেও লোকে কিন্তু নিমির মাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। এত বড় মেয়ে ঘরে রাখিয়া কিরূপে পেটে ভাত দিতেছে, অনেকেই নিমির মাকে এই কথা জিজ্ঞাসা করিত। কেহ বা ভীতি প্রকাশ করিয়া বলিত, ও নিমির মা, শেষে কি 14 পুরুষকে নরকস্থ করবি? নিমির মা এ সকল কথার প্রায়ই উত্তর দিত না। কচিত উত্তর দিলেও সবিনয়ে বলিত, কি করব মা, গরিব মানুষ। উপদেশদাত্রী বলিত, হলেই বা গরিব গা, গরিবের মেয়ের কি বিয়ে হয় না? এই যে তোমারই দেওর বলরাম ঠাকুরের মেয়ের বিয়ে হয়ে গেল, সেও তো আর বড় মানুষ নয়। অপরা উপদেশদাত্রী ঘোষগিন্নি নাসিকা কুঞ্চিত করিয়া বলিতেন, ও মা, সে গরিব গরিবের ঘর দেখে মেয়ের বিয়ে দিয়েছে, কিন্তু নিমির মা তো তা পারে না। ওর মেয়েকে নিতে শ্বেত হস্তিতে চড়ে রাজপুত্তুর আসবে। এই তীব্র শ্লেষবাক্যে মর্মাহত হইয়া নিমির মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিত। নিমির মা নিশ্চিন্ত থাকিলেও বলরাম কিন্তু নিশ্চিন্ত ছিলেন না। তিনি প্রায়ই এক একটা সম্বন্ধ আনিয়া উপস্থিত করিতেন এবং প্রত্যেক পাত্রকেই রাজপুত্র অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে বলিয়া পরিচয় দিতে কুণ্ঠিত হইতেন না। কিন্তু গ্রামে বলরামেরও 2-1 শত্রু ছিল। তাহারা যখন নিমির মার কাছে পাত্রের আর্থিক ও নৈতিক অবস্থা সম্বন্ধে শোচনীয় সংবাদ প্রদান করিত, তখন নিমির মা দেবরের আনিত সম্বন্ধে অস্বীকার না করিয়া থাকিতে পারিতেন না। বলরাম বিরক্ত হইয়া বলিতেন, তুমি বুঝছ না বড় বউ, এসব শত্রুপক্ষের কান ভাঙানি কথা। কিন্তু শত্রুপক্ষেরা নিমির মাকে বুঝাইয়া দিত যে বলরাম ঠাকুর বরপক্ষের নিকট হইতে নগদ 200 টাকা চুক্তি করিয়া লইয়াছে। 2 পক্ষে 2 রকম কথায় ব্যতিব্যস্ত হইয়া শেষে নিমির মা আর কোনো পক্ষের কথাতেই কান দিলেন না। লোকে তাহার অদ্ভুত নিশ্চিন্ততা দেখিয়া নানা প্রকার জল্পনা করিতে লাগিল। নিমির মা কিন্তু তাহা গ্রাহ্য করিলেন না। নিমির মার এই নিশ্চিন্ততার একটু কারণও যে ছিল না এমন নয়। খেতু যেদিন রাগ করিয়া দাদা মহাশয় গৃহ ত্যাগ করে, সেদিন সে কলিকাতা যাইবার গাড়ি ভাড়া 8 ঘণ্টা পয়সার জন্য মাসিমাকে আসিয়া ধরিল। মাসিমার হাতে পয়সা না থাকিলেও তিনি খেতুকে নিরাশ করিতে পারিলেন না। ঘটিটা বাঁধা দিয়া 8 ঘণ্টা পয়সা আনিয়া খেতুকে দিলেন। পয়সা পাইয়া খেতু উল্লসিত কণ্ঠে বলিল, আমি এখন চললাম মাসিমা, তুমি কিন্তু নিমির বিয়ের তরে একটুও ভেবো না, ওর বিয়ের ভার আমার। আগে একটা চাকরি জোগাড় করে খাবার সংস্থান করি, তারপর এসে সব কথা কইব। ঘটি বাঁধা দিয়া খেতুকে পয়সা দেওয়ায় নিমি গর্জন করিতে লাগিল। খেতু তাহার মুখের উপর গর্ব প্রফুল্ল কটাক্ষ নিক্ষেপ করিয়া মাসিমার পায়ের ধুলা লইয়া চলিয়া গেল। মাসিমা খেতুর আশ্বাস বাণীটুকু অন্তরে গাঁথিয়া রাখিলেন। খেতু চলিয়া যাইবার কয়েকদিন পরেই বলরাম ইছাপুর হইতে একটা সম্বন্ধ আনিলেন। পাত্র নিরক্ষর বা চরিত্রহীন নহে, অবস্থাও মন্দ নয়। দোষের মধ্যে দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ হইলেও পাত্রের বয়স খুব বেশি নয়, 30-32 মাত্র। ইছাপুর সে গ্রামের খুব কাছাকাছি, সুতরাং প্রতিবেশীদের মধ্যেও অনেকেই পাত্রের অবস্থা সম্বন্ধে সাক্ষ্য দিল এবং ইহা অপেক্ষা উৎকৃষ্ট পাত্রে নিমিকে সম্প্রদান করিবার কল্পনা যে বাতুলতা মাত্র, এরূপ মতো প্রকাশ করিল। নিমির মা কিন্তু এরূপ প্রার্থনীয় সম্বন্ধও পরিত্যাগ করিল।
লোকে বলিল, নিমির নিতান্ত দূরদৃষ্ট। বলরাম প্রতিজ্ঞা করিলেন, অতঃপর তিনি যদি আর নিমির বিবাহের চেষ্টা করেন তবে তিনি ব্রাহ্মণ হইতে খারিজ। এ সকল কথা শুনিয়াও নিমির মা বিচলিত হইলেন না। সম্বন্ধটা যখন সম্পূর্ণ ভাঙিয়া গেল এবং পাড়ার 5 জনে নিমির মার বিবেচনার উপর দোষারোপ করিতে লাগিল, তখন নিমির মার যেন একটু ভয় হইল। শুধু খেতুর কথায় নির্ভর করিয়া তিনি এমন সম্বন্ধ ছাড়িয়া দিলেন বটে, কিন্তু বাস্তবিক কি তাহার উপর এতখানি নির্ভর করা যায়? সে খেয়ালের বশে একটা কথা বলিয়া চলিয়া গিয়াছে, কে জানে 2 দিন পরে কথাটা তাহার মনে থাকিবে কিনা, কে জানে সে এই গ্রামে আর ফিরিয়াই আসিবে কিনা। এ স্থান তাহার জন্মভূমি নহে, এখানে তাহার ঘরবাড়ি কিছুই নাই, তেমন নিকট আত্মীয় নাই বলিলেও চলে। এমন আকর্ষণ কিছুই নাই যাহাতে তাহাকে এ গ্রামে আসিতেই হইবে। যদি সে না আসে, যদি সে খেয়ালের কথা ভুলিয়া যায়, কিন্তু এতটা হইবে কি? মা মেয়েকে বলিলেন, নিমি, খেতুদের বাড়ি একবার যা তো। নিমি জিজ্ঞাসা করিল, কেন? মা বলিলেন, জেনে আয় খেতুর কোনো চিঠিপত্র এসেছে কিনা। মুখ ভার করিয়া নিমি বলিল, আমি পারব না। মা রাগিয়া বলিলেন, খেতে পারবি? মেয়েও রাগিয়া জোর গলায় উত্তর দিল, হ্যাঁ পারব। খাওয়া আসবে কোথা হতে? আমি জোগাতে পারব না। তা পারবে কেন, ঘটি বাটি বেচে খেতুকে পয়সা দিতে পারবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, হতবাগা মেয়ে, তার উপর তোর এত বিষ কেন লা? সে তোর কি ভাগ কেড়ে নিয়েছে? গর্জন করিয়া নিমি বলিল, না নেয়নি, কেন তুমি তাকে এত ভালোবাসবে বলো তো? মেয়ের ক্রোধের কারণ বুঝিয়া মায়ের চোখ দুইটা স্নেহে আর্দ্র হইয়াছিল। তিনি মেয়ের মাথায় হাত বুলাইয়া তাহার সিঁথির চুলগুলাকে এপাশে ওপাশে সরাইতে সরাইতে বলিলেন, পাগলি মেয়ে, তাকে ভালোবাসলেই বা তাই বলে তোকে কি ভালোবাসি না? তুই আগে, সে পিছে। আহা, সে যে মা হারা নিমি, তাকে ভালোবাসতে আর কে আছে? নিমি মুখ নিচু করিয়া গুম হইয়া রহিল। মা স্নেহ কোমল কণ্ঠে বলিলেন, লক্ষ্মী মা আমার, একবার গিয়ে খবরটা জেনে আয়। আহা, ছেলেটা কদিন গেছে, একটা খবর পাওয়া গেল না। নিমি চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর সহসা দ্রুত পদে খেতুদের বাড়ির অভিমুখে প্রস্থান করিল। কিয়ৎক্ষণ পরে নিমি ফিরিয়া আসিয়া জানাইল যে খেতুর কোনো চিঠিপত্র আসে নাই। নিমির মার মুখখানা বড়ই ম্লান হইয়াছিল। রাত্রে বিছানায় শুইয়া নিমি মাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, খেতু চলে গেল কেন? রাগ করে গিয়েছে। এমন কি রাগ যে দেশ ছেড়ে চলে গেল? তার দাদামশাই তাকে বিয়ে করতে বলেছিল, তাই নিয়ে দাদামশাইয়ের সঙ্গে তার ঝগড়া হয়। একটু চুপ করিয়া থাকিয়া নিমি বলিল, তা বিয়ে করতে বলেছিল, বিয়ে করলেই তো পারত। ঈষৎ হাসিয়া মা বলিলেন, তা তো পারত, কিন্তু সেখানে বিয়ে করতে তার যে ইচ্ছা ছিল না। তবে কোথায় বিয়ে করতে ইচ্ছা ছিল? কোথায় ইচ্ছা তা সেই জানে, তবে সে নিজের খাবার পরবার সংস্থান না করে বিয়ে করবে না। কেন, তার দাদামশাইয়ের ঘরে কি খাবার পরবার অভাব? অভাব নাই, কিন্তু পরের ঘর পরের ভাত। একটু নীরব থাকিয়া নিমি ডাকিল, আচ্ছা মা। কি? আগে তো রাগ করলে আমাদের বাড়িতে খেত, চিরকাল কি আর খাবে? ব্যাটা ছেলে নিজের অন্ন সংস্থান করবে না? একটু তাচ্ছিল্যের স্বরে নিমি বলিল, ইহ, ভারী তো ব্যাটা ছেলে। মা কোনো উত্তর করিলেন না। নিমি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, সে কি আর আসবে না? মা ব্যস্তভাবে বলিলেন, বালাই, আসবে না কেন? আসবে বই কি। কবে আসবে? এই তো প্রায় 1 মাস হলো গেছে।
মা একটু হাসিলেন, কিন্তু অন্ধকারে নিমি তাহা দেখিতে পাইল না। মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ নিমি, খেতু চলে যাওয়ায় তোর একটু কষ্ট হয়েছে না? নিমি অন্ধকারে ঘাড় নাড়িয়া জোর গলায় উত্তর দিল, উহুঁ। মা মনে মনে হাসিলেন। খানিক পরে নিমিকে ডাকিলেন, কিন্তু সাড়া পাইলেন না। বুঝিলেন নিমি ঘুমাইয়া পড়িয়াছে। তিনি একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পাশ ফিরিয়া শুইলেন। ইহার কয়েকদিন পরে দাদামশাইয়ের নিকট খেতুর সংবাদ পাইয়া নিমি ছুটিয়া মায়ের কাছে আসিল এবং ব্যগ্রস্বরে বলিল, খেতুর চিঠি এসেছে মা। মা ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, চিঠি এসেছে? ঘাড় দোলাইয়া হাত নাড়িয়া নিমি একটু উচ্চকণ্ঠে বলিল, হ্যাঁ গো হ্যাঁ, এসেছে। চাকরি হয়েছে, 5 টাকা মাইনের চাকরি, বুঝলে? শেষ হলো আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।